হসপিটালে কাফিয়ার সেন্স ফেরার পরে কাফিয়া জিমিনের দিকে তাকিয়ে করুণ সুরে বলে, বাবু সোনা, আমার না তোমার হাতে গরম খিচুড়ি আর খাসির মাংস খেতে ইচ্ছে করছে। আমার জন্য রান্না করে নিয়ে আসবে? অবশ্যই বাবু, অবশ্যই নিয়ে আসবো। তুমি বিশ্রাম করো, আমি ঘন্টাখানিকের মধ্যে বাসা থেকে রান্না করে নিয়ে আসতেছি। এরপরে জিমিন চলে যায়। জিমিন চলে যাওয়ার পরে কাফিয়া ধীর পায়ে উঠে দাঁড়ায়। এরপরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজে নিজে বলতে থাকে, ভি ঠিকই বলেছিল, তুমি খুব চতুর। তবে বাবু সোনা, তুমি ডালে ডালে চললে, আমি পাতায় পাতায় চলি। তুমি ভেবেছিলে আমি সেন্সলেস হয়ে গিয়েছিলাম। আমি সেন্সলেস হইনি। তোমার হঠাৎ এমন আকস্মিক আগমন আমাকে সেন্সলেসের অভিনয় করতে বাধ্য করেছিল, যাতে আমি তোমার সত্যটা জানতে পারি। জিমিন হসপিটাল থেকে বের হয়ে গাড়িতে উঠতে যাবে, তখনই ওর হঠাৎ করে মনে পড়ে যে কাফিয়া ওকে শপিং মলে ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে কিচ্ছু জিজ্ঞাসা করলো না। এমনকি ওই মেয়েটার সম্পর্কেও কিছু জিজ্ঞাসা করলো না। এত কিছু ঘটে যাওয়ার পরে এতটা শান্ত কিভাবে থাকে? এই কথা বলেই জিমিন দ্রুত পায়ে হসপিটালের মধ্যে প্রবেশ করে। হসপিটালে গেটে জিমিনের সাথে তৈবালির দেখা হয়। টিউবালি, তুমি এখানে কি করো? তোমার তো কাফিয়ার কেবিনের সামনে ডিউটি। স্যার, আপনার কতবার বলবো, আমার নাম টিউবালি না, আমার নাম তৈয়বালি। বুঝতে পেরেছি। তো এখানে কি করো? ম্যাম বললো ড্রেস চেঞ্জ করবে, এই জন্য হসপিটালের বাইরে যাচ্ছি। তোমার ম্যাম কি পুরো হসপিটালের মধ্যে ড্রেস চেঞ্জ করবে? না, পুরো হসপিটালে চেঞ্জ করতে যাবে কেন? ম্যাম তার কেবিনের মধ্যে চেঞ্জ করবে। তো তোমার ডিউটি কি ওর কেবিনের মধ্যে নাকি কেবিনের বাহিরে? কেবিনের বাইরে। তোমার ডিউটি ওর কেবিনের বাহিরে। ও কেবিনের মধ্যে কি করলো না না করলো এজন্য তোমাকে হসপিটালের বাইরে যেতে হবে কেন? ও হ্যাঁ, তাই তো, এটা তো আমি ভেবে দেখি নাই। ভাববে কিভাবে? তুমি তো একটা গাধা। আর তোমাকে চাকরি দিছে কোন মস্ত বড় গাধা, এটাই আমার মাথায় ঢুকতেছে না। কি হয়েছে? ওকে তুমি ধমকাচ্ছ কেন? স্যার, আপনি এখানে? হ্যাঁ, শুনলাম আমার মেয়েটা নাকি অসুস্থ, তাই দেখতে আসলাম। জিমিন স্যার, আপনি না মাত্র আমাকে জিজ্ঞাসা করলেন আমাকে চাকরি দিছে কোন মস্ত বড় গাধায়। আমাকে এই মস্ত বড় গাধায় চাকরি দিছে ঘুষের মাধ্যমে। টিউবালি স্যার, টিউবালি না তৈয়বালি। বিয়াদব কথাকার, সিনিয়রের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? স্যার, আমার তো কোনো দোষ নেই, আমাকে জিমিন স্যার জিজ্ঞাসা করছে আমাকে চাকরি দিছে কোন মস্ত বড় গাধায়। আমাকে তো চাকরি আপনিই দিছেন, এই জন্য আপনার কথা বললাম। আর আমি তো আপনাকে গাধা বলি নাই, গাধা বলছে জিমিন স্যার। শুধু গাধা বলে নেই, মস্ত বড় গাধা বলছে। এদিকে কাফিয়া অ্যাপ্রন পরে ডক্টরের ছদ্মবেশে হসপিটাল থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু ও একটা লোকের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায় আর ওর জুতা উড়ে গিয়ে সিনিয়রের কপালের উপরে পড়ে। কি হলো? জুতা মারলো কে? স্যার, জুতা ম্যাম মারছে। ম্যাম মারছে মানে? আমার বউ আসলো কিভাবে? ও কি জেনে গেছে নাকি আমার পরকীয়ার সম্পর্কে? স্যার, আপনার বউ না, জিমিন স্যারের বউ। জিমিন স্যারের বউ মানে কাফিয়া? কাফিয়া আমাকে জুতা মারছে কেন? কারণ স্যার, আপনার পাতানো মেয়ে হারকিউলিস। হারকিউলিস? তো হারকিউলিস হলে আমাকে জুতা মারবে কেন? আমি ওরে কি করছি? জানি না স্যার, মনে হয় আপনাকে পছন্দ হয়নি। এদিকে কাফিয়া জিমিনকে দেখে তাড়াহুড়ো করে উঠে চোখ বন্ধ করে দৌড় দেয়। জিমিনও 1 সেকেন্ড ওয়েস্ট না করে কাফিয়ার পিছনে দৌড়ায়। এটা কি হচ্ছে? বাচ্চাদের মতো ওরা হাসপাতালে দৌড়াদৌড়ি করছে কেন? জিমি স্যার আমার বুদ্ধি দেখে জিজ্ঞাসা করছে আমাকে কোন মস্ত বড় গাধায় চাকরি দিছে। আর আপনার বুদ্ধি দেখে আমার মনে হচ্ছে যে আপনাকে কোন মস্ত বড় গাধার ভাবে চাকরি দিছে। টিউবালি স্যার, টিউবালি না তৈয়বালি। ও হ্যাঁ, হাত দৌড়াতে পারতেছে না, দম বন্ধ হইতেছে। ভাগ কাফিয়া, ভাগ! ও মা গো মা, দেখি তো আসতেছে কিনা। ওরে বাপ রে বাপ! না, এদিকে না, এদিকে। আরে খোলস না কেন, খোল! কাফিয়ার বাচ্চা থাম, পা ভাঙিয়ে দিতেছে আমার। আবার আসতেছে নাকি? না, আসতেছে না। প্রিয় স্বামী, আর আইসো না, এখান থেকে আর পালানোর জায়গা নেই আমার। এবার এবার কি করবি শালি? আমার দমটা শেষ করে দিছে। কি বললা? না মানে বললাম যে দৌড়াইতে দৌড়াইতে আমার দমটা শেষ করে দিছো বউ। স্যার, আপনি ম্যামকে ভয় পান? জাস্ট শাট আপ। হাউএভার, কাফিয়া, সারেন্ডার ইয়োরসেলফ।
কেন? আমি কি করছি? আমি কি কোনো খুন করছি নাকি যে আমি সারেন্ডার করব? এতগুলো খুন করার পরও তুমি এই কথা কি করে বলতে পারো? বেশি কথা না বলে চুপচাপ সারেন্ডার করো, নয়তো আমি শুট করে দেব। দে, শুট করে দে, দেখি তোর বুকে কত দম। দেখো কাফি, আমি কিন্তু সিরিয়াস। এখানে আমি তোমার হাজবেন্ড হিসেবে দাঁড়িয়ে আছি না, একজন পুলিশ অফিসার হিসেবে দাঁড়িয়ে আছি। 1 সেকেন্ডও লাগবে না তোমাকে গুলি করতে আমার। এই তো সত্যি সত্যি গুলি করে দেবে। কি করবো এখন? সারেন্ডার করা তো ইম্পসিবল। সারেন্ডার করলে আমার সমস্ত প্ল্যান নষ্ট হয়ে যাবে। কিছুতেই সারেন্ডার করা সম্ভব নয়, কিন্তু এই পরিস্থিতি থেকে বাঁচবো কিভাবে? স্যার, এটা কি হলো? আপনার সামনে আপনার বউকে অন্য কেউ হিরোর মতো এসে ছো মেরে নিয়ে গেল, আর আপনি দাঁড়িয়ে চার্লির মতো দেখতেছেন। জাস্ট স্টপ ইওর মাউথ। বেশি কথা না বলে গাড়ি বের করো, হারি আপ। I've been fucking hoes and popping pillies, man, I feel just like a rock star. Na festa do fim de semana, só rolê bom. Ela chega e desencana com passo bem solto. Ride with the mob, alhamdulillah. Check you and me, and we get job. Bird in the name, been ballin' to the que lo que viene es pa' que le dé duro. Mami, que yo sé que tú no te me vas a quitar. Lo que le gusta es que tú te dejas llevar. Ride with the mob, alhamdulillah. Check you and me, and we নূর ওর স্কুলের সামনে বিয়ের জন্য অপেক্ষা করতেছে। আধা ঘন্টা হয়েছে ওর স্কুল ছুটি দিয়েছে, কিন্তু ভি এখনো আসেনি। কিছুক্ষণ পর ভি তাড়াহুড়ো করে নূরের কাছে আসে। নূর ভিকে দেখে তো মুখ ফুলিয়ে বসে থাকে, ওর দিকে ফিরেও তাকায় না। আই এম সরি মামুনি, একটা কাজে আটকে পড়েছিলাম, আর কখনোই লেট করব না, প্রমিস। তুমি কথা বলবে না বাবা? কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করতেছি, আর তুমি মাত্র এসেছো। আই এম সরি মাই প্রিন্সেস, আর কখনো এরকম ভুল হবে না, এবারের মতো মাফ করে দাও। নূর ভিকে কিছু বলতে যাবে, ঠিক তখনই ওর ক্লাসমেটের বড় বোন বিয়ের সামনে এসে ঢং করে বলে, হাই ভি ভাইয়া, হাউ আর ইউ? ও মা, টিনা আপু, তুমি কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলে? আর তুমি আমার বাবাকে ভাইয়া বলতেছো কেন? আমি তোমাকে সবসময় আপু বলে ডাকি, তো তুমি তো আমার বাবাকে আঙ্কেল বলে ডাকবে। আর এরকম ঢং করে কথা কেন বলো? সুন্দর করে কথা বলতে পারো না? নূর, এটা কোন ধরনের ভাষায় কথা বলতেছো? টিনা তোমার বড়, সম্মান দিয়ে কথা বলো। থাক ভাইয়া, সমস্যা নেই, আমি ওর কথা কিছু মনে করি নাই। ও তো ছোট মানুষ, না বুঝে কত কথাই বলে। আচ্ছা ভাইয়া, আমাকে একটু বাসায় পৌঁছে দিতে পারবেন? আসলে আমি আমার পার্সটা ভুলে বাসায় রেখে চলে আসছি, এখন বাসায় কিভাবে যাব? আপনাদের বাসা আর আমার বাসা তো কাছাকাছি, তাই যদি আমাকে একটু ড্রপ করে দিতেন তাহলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি আমাকে ভাইয়া বলে ডেকো না, আঙ্কেল বলে ডাকো, আমি তোমার বাবার বয়সী হব। হাউ ফানি ভাইয়া, আপনি আমার বাবার বয়সী কি করে হবেন? আমার বাবার বয়স 55, আর আপনি তার ধারের কাছেও নেই। টিনা আপু, তুমি এরকম কুতে কুতে কথা বলতেছো কেন? তোমার কি কষা হয়েছে? নূর, আমি না তোমাকে বলেছি বড়দের সাথে এইভাবে কথা বলবে না? চলো বাসায় চলো। টিনা, তুমি আমাদের সাথে চলো। ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম টিনা আপু। ডিউটি শেষে জিমিন বাসায় এসে বিছানায় চিৎপাটাং হয়ে শুয়ে কাফিয়াকে উদ্দেশ্য করে চিৎকার করে বলতে থাকে, বাবু সোনা, তাড়াতাড়ি আমার জন্য 1 গ্লাস ঠান্ডা ঠান্ডা শরবত নিয়ে আসো, অনেক গরম পড়েছে। কিন্তু জিমিন কাফিয়ার কোনো সারা শব্দ পায় না, তাই ও আরো 2-1 বার বলে। এবারও কাফিয়ার কোনো সারা শব্দ নেই। কাফিয়ার সারা শব্দ না পেয়ে জিমিনের মনে পড়ে যায় আজকের ঘটনার কথা। ও জিমিন, তুই পাগল হয়ে গেছিস, কারে ডাকতেছিস? শালি তো অন্য বেটার সাথে পালাইছে। ইস, ওই শালার বেটারে কিভাবে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরছিল, আর সেটা আমি জামাই হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম। আমার জুনিয়ররাও এটা নিয়ে আমার সাথে মজা নিচ্ছে। আমার মান সম্মানের আর কিছুই রইল না রে। কাফিয়া, তুই কি করলি এটা? অন্য বেটারে এইভাবে জড়িয়ে ধরলি? ধরছিস তো কি হয়েছে? ধর যা, তাতে আমার কি? আমার কিচ্ছু যায় আসে না, জড়ায় ধর আর যা ইচ্ছা তাই কর। আমি তো তোকে ভালোবাসি না, বাসি না আমি তোকে ভালো, আমার কিচ্ছু যায় আসে না, আমার সত্যি কিছু যায় আসে না। কাফিয়ার বাচ্চা, তোরে একবার আমি পাইয়া নি, তোরে যদি আলু ভর্তা আমি না করছি, আমার নাম জিমিন না।
তুই যে অপরাধ করছিস এটার জন্য তো আইন তোকে শাস্তি দিবই, কিন্তু তার আগে অন্য বেটারে জড়ায় ধরার শাস্তিও তুই পাবি। শালি তোর একবার শুধু আমি পাই, দেখ তোরে আমি কি করি। আমার কলিজাটা পুইরা যাইতাছে রে। হায় জিমিন তুই লুট গায়া রে। জিমিন একা একা মনের কষ্ট প্রকাশ করছে আর কান্নাকাটি করতেছে। তোমরা আবার ভেবো না যে সত্যিকারই কান্নাকাটি করতেছে, ওই এমনি ঢং করে আজাইরা কান্নাকাটি আর কি। যাই হোক, এর মধ্যে নূর জিমিনের ফোনে কল দেয়। কল দিয়ে বিয়ে আর টিনার সম্পর্কে বলে। টিনা আর বিয়ের ব্যাপারে জিমিন সবকিছু জানার পরে নূরের কাছে টিনার ফোন নাম্বার চায়। এরপরে নূর জিমিনকে টিনার নাম্বার দেয় আর বলে যে করেই হোক বিয়ের রাস্তা থেকে টিনাকে সরাতে। নূর টিনাকে পছন্দ করে না, আর ওর মা হিসেবে তো একদমই পছন্দ করে না। শুধু টিনা কেন, ওর মা হিসেবে ও জান্নাত ছাড়া কাউকেই পছন্দ করে না। ওর নতুন মায়ের কোনো প্রয়োজন নেই, ওর কাছে ওর বাবা থাকলেই হবে। নূর জিমিনকে সবকিছু বলে কল কেটে দেয়। নূর কল কেটে দেওয়ার পরে জিমিন ওর ফোনে টিনার নাম্বার সেভ করে, আর সাথে সাথে টিনার নাম্বার ওর হোয়াটসঅ্যাপে কানেক্ট হয়ে যায়। হোয়াটসঅ্যাপে জিমিন টিনার প্রোফাইল পিকচার দেখে একটা ফ্লাটিং মার্কা হাসি দেয়। ওয়াও, মেয়েটা তো দেখতে দারুণ, মারাত্মক সুন্দর। তবে আমার বউয়ের মতো এতটাও সুন্দর নয়। আমার বউ তো সৌন্দর্যের রানী, ও সৌন্দর্যের ধারের কাছে কেউ যেতে পারবে না। ওই জিমিন, কি সব ভাবতেছিস তুই? তুই একটা ক্রিমিনাল চোরকে নিয়ে ভাবতেছিস? একে নিয়ে ভাবা বন্ধ কর আর এই মিস টিনাকে নিয়ে ভাবা শুরু কর। এরপরে জিমিন টিনার নাম্বারে কল দেয়। প্রথমবার কথা বলাতেই টিনা জিমিনের উপর গলে মোম হয়ে যায়। আর গলাটা তো স্বাভাবিক, কারণ ফ্লাটিং মাস্টার একবার যে মেয়ের দিকে নজর দেয় সেই মেয়েকে তো গলে মোম হতেই হবে। জিমিন টিনার সাথে কথা বলে ওয়াশরুমে যায় ফ্রেশ হতে। প্রায় আধা ঘন্টা পরে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আবারও বিছানায় এসে শুয়ে পড়ে। এরপরে ফোন হাতে নেয় টাইম পাস করার জন্য, কিন্তু ফোন হাতে নেওয়ার পরে দেখতে পায় আননোন নাম্বার থেকে একটি SMS এসেছে। মিস্টার জিমিন সাহেব, আমি ভেবেছিলাম আপনি খুব জ্ঞানী একজন পুরুষ, কিন্তু এখন দেখি আপনি খুব বোকা। বাঘ শিকার করতে এসে বিড়ালকে টার্গেট করছেন। বাঘ আর বিড়াল দেখতে কিছুটা এক হলেও বিড়াল কখনো বাঘ হতে পারে না। তবে বাঘ বিড়াল সেজে শিকার করতে জানে, আবার বিড়ালকে দিয়েও তার শিকারকে খাঁচায় বন্দি করতে পারে। আপনার বউ ঠিক আমার কাছে একটা বিড়ালের মতো, যাকে দিয়ে আমি আমার পরবর্তী শিকারকে ভক্ষণ করব। এরপরে আপনার বউকে সোজা পাঠিয়ে দেব, তবে আপনার কাছে নয়, পরপারে। কারণ আপনার বউ হারকিউলিসের চেহারা দেখে ফেলেছে, আর যে চোখ একবার হারকিউলিসকে দেখে সে চোখ আর কখনো দুনিয়া দেখতে পারে না। ভালো থাকবেন, আর কালকে ধামাকার জন্য অপেক্ষায় থাকবেন। এই SMS দেখে জিমিন পুরো কনফিউশনে পড়ে যায়। সবকিছু যেন ওর মাথার উপর দিয়ে যাচ্ছে, কি হচ্ছে ও কিছুই বুঝতে পারছে না। এই হারকিউলিস কি খেল খেলছে, কি হতে চলেছে কালকে।